পোর ক্রিয়েচার, বেচারা প্রাণী, থট দ্য ব্যাংকার, ব্যাংকারটি ভেবেছিল, থিঙ্ক মানে ভাবা, থট মানে ভেবেছিল, ভিটু। তাহলে বলছে বেচারা প্রাণী, ব্যাংকারটি ভেবেছিল, মানে তার ওই লয়ারের অবস্থা দেখে তাকে এরকম মনে হচ্ছিল যে বেচারা একটা প্রাণী পড়ে আছে। হি ইজ অ্যাসলিপ, সে এখন হয় ঘুমন্ত, সি ইজ অ্যাসলিপ মানে সে হয় ঘুমন্ত, অ্যাসলিপ এটা অ্যাডজেক্টিভ, ঘুমন্ত। অ্যান্ড মোস্ট লাইকলি, সম্ভবত এটাই হবে যে ড্রিমিং, স্বপ্ন দেখছে, অফ দ্য মিলিয়নস, যে সেই লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখছে। তাহলে ওই যে ব্যাংকার, সে লয়ার সামনে গিয়ে কী ভাবছে, লয়ারটা তখন যেহেতু ঘুমাচ্ছিল তখন ব্যাংকারটা ভাবছে যে বেচারা একটা ক্রিয়েচার, সে এটা ভাবার ঠিক পরেই কী ভাবছে যে সে এখন যেহেতু ঘুমাচ্ছে, এটাই সম্ভবত মানে এটাই হবে যে সে স্বপ্ন দেখছে কিসের, মিলিয়নস মানে তার ওই লক্ষ লক্ষ টাকার, মানে সে জানে যে আর কয়েক ঘন্টা পরেই সে স্বাধীনতা পাবে এবং ব্যাংকারের কাছ থেকে সে 2 মিলিয়ন টাকা পাবে। তো ব্যাংকার ভাবছে যে আমার ওই 2 মিলিয়ন টাকারই ও স্বপ্ন দেখছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, টেক মানে নিয়ে নেওয়া বা নিয়ে যাওয়াও হয়। আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান মানে আমাকে নিয়ে যেতে হবে, দিস মানে এই, হাফ ডেড ম্যান মানে অর্ধমৃত মানুষটিকে, থ্রো হিম তাকে ছুঁড়ে দিতে হবে, অন দ্য বেড বিছানাতে, স্ট্রাইফল হিম, স্ট্রাইফল কথাটার মানে হচ্ছে শ্বাস রোধ করে দেওয়া, তাহলে স্ট্রাইফল হিম মানে তার শ্বাসরোধ করে দিতে হবে, আর লিটিল মানে একটু, উইথ দ্য পিলো, উইথ দ্য পিলো মানে বালিশের সাথে। অ্যান্ড দ্য মোস্ট কনসিয়েন্সিয়াস এক্সপার্ট, কনসিয়েন্সিয়াস কথাটার মানে হচ্ছে বিচার বুদ্ধিসম্পন্ন, মানে যারা প্রচুর বুদ্ধিমান, এক্সপার্ট কথাটার মানে হচ্ছে যে বিশেষজ্ঞ। তাহলে বলছে সব থেকে বিচার বুদ্ধিসম্পন্ন যে বিশেষজ্ঞরাও, উড ফাইন্ড নো সাইন মানে খুঁজে পাবে, উড ফাইন্ড মানে খুঁজে পাবে, নো সাইন মানে কোনো চিহ্নই না, অফ আ ভায়োলেন্ট ডেথ মানে হিংস্র মৃত্যুর। যখন একটা মানুষকে মারা হয়, খুন করা হয়, তখন সে নিজে বাঁচার জন্য অনেক মারপিট করার চেষ্টা করে, তাহলে তখন তার গায়ে অনেক আঘাতের চিহ্ন থাকবে। তো পোস্টমর্টম করার সময় এটা ধরা পড়ে যাবে যে সেই মৃত্যুটা, সেই যে মানুষের মৃত্যুটা হিংস্র ছিল না সে নিজে থেকেই মারা গিয়েছিল। যেমন কেউ যদি সুইসাইড করে তাহলে তার শরীরের মধ্যে কোনো সেরকম আঘাতের চিহ্ন থাকবে না, মানে হ্যাঁ কোনো মানে বাইরের কোনো ব্যক্তি তাকে মেরেছে এরকম চিহ্ন থাকবে না। কিন্তু কাউকে যদি খুন করা হয় সে নিশ্চয়ই যে খুনি তার সাথে মারপিট করার চেষ্টা করেছে, তো তার শরীরে আঘাতের চিহ্ন থাকবে। কিন্তু ব্যাংকার ভাবছে যে এই মানুষটা তো অর্ধমৃত অবস্থায় হয়ে গেছে, মানে এর কঙ্কাল দেখা যাচ্ছে, গায়ে কোনো শক্তি নেই, হাতে কোনো মাংস নেই, একে শুধুমাত্র বালিশটা চাপা দিয়ে দিলেই মারা যাবে, মানে এ নিজেকে বাঁচানোর জন্য যে মারপিট করবে সেই ক্ষমতাটুকুও এর আর নেই। সেই জন্য বলছে যে একে মারাটা এতই সহজ যে এমনকি সবথেকে বিচার বুদ্ধি সম্পন্ন যারা বিশেষজ্ঞ তারাও যদি এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করে ওর বডিকে নিয়ে, কোনো চিহ্নই খুঁজে পাবে না হিংস্র মৃত্যুর, মানে কেউ বুঝতেই পারবে না যে তাকে খুন করা হয়েছে, সবাই ভাববে যে সে মারা গেছে। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, লেট আস ফার্স্ট রিড মানে চলো আমরা পড়ি বা চলো পড়া যাক, হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার সে এখানে কি লিখেছে। দ্য ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবিল, সেই ব্যাংকারটি নিয়েছিল, টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, দ্য পেজ মানে ওই পেজটা, কাগজটা, ফ্রম দ্য টেবিল মানে টেবিল থেকে, অ্যান্ড রেড এবং পড়েছিল অ্যাজ ফলোস মানে যেটা এরকম লেখা আছে। দেখ সেই চিঠিটাতে কী লেখা ছিল এটা মন দিয়ে এখানে বোঝার চেষ্টা কর। টুমোরো অ্যাট 12 o'clock, গতকাল আগামীকাল, টুমোরো মানে কি আগামীকাল, বলছে টুমোরো আগামীকাল, অ্যাট 12 o'clock মানে 12টার সময়, আই রিগেইন মাই ফ্রিডম আমি পুনরায় ফিরে পাবো, গেইন কথাটার মনে হচ্ছে অর্জন করা বা ফিরে পাওয়া, রিগেইন মানে আবার ফিরে পাওয়া। তারা বলছে আমি 12টার সময় আবার ফিরে পাবো মাই ফ্রিডম আমার স্বাধীনতা। এই যে কথাগুলো চিঠিতে লেখা আছে আর কি, বলছে আগামীকাল 12টার সময় আমি আমার স্বাধীনতা আবার ফিরে পাবো। কত বছর পর সে আবার স্বাধীনতা ফিরে পাবে? 15 বছর পর। অ্যান্ড দ্য রাইট কথাটার মানে হচ্ছে এখানে অধিকার, অ্যান্ড দ্য রাইট এবং অধিকার, টু অ্যাসোসিয়েট উইথ আদার ম্যান, অ্যাসোসিয়েট কথাটার মানে হচ্ছে মিলামেশা করা, গিয়ে মিলে যাওয়া আর কি, মিলিত হওয়া। বলছে যে আমি আবার অধিকার পাবো অন্যান্য মানুষের সাথে মিলামেশা করার। এতদিন সে পুরো ওই রুমের মধ্যে একা একা ছিল, তো সে বলছে আমি আবার আমার স্বাধীনতা ফিরে পাবো এবং অন্যান্য মানুষের সাথে মেলামেশা করার আবার সুযোগ পাবো। বাট সুযোগ নয়, রাইট বলছে অধিকার পাবো। বাট কিন্তু বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই রুমটা ছাড়ার আগে,
অ্যান্ড সি দ্য সানশাইন, এবং সানশাইন মানে কি সূর্যালো, বলতে পারো সূর্যের যে আলো, সূর্যের আলো দেখার আগে আই থিঙ্ক আমি মনে করি ইট নেসেসারি, এটা প্রয়োজনীয়। নেসেসারি কথাটার মানে কি প্রয়োজনীয়, আননেসেসারি মানে অপ্রয়োজনীয়। টু সে মানে বলা, আ ফিউ ওয়ার্ডস কিছু শব্দ বা কিছু কথা, টু ইউ তোমাকে। তাহলে কি বলছে যে আগামীকাল আমি অধিকার মানে আমার অধিকার হয়ে যাবে যে অন্যান্য লোকেদের সাথে গিয়ে মেলামেশা করার, কিন্তু রুমের বাইরে যাওয়ার আগে আবার সূর্যের আলো দেখার আগে আমার মনে হয় এটা প্রয়োজনীয় যে তোমাকে আমি কিছু কথা বলি। সে চিঠিটা তাইলে কার জন্য লিখতেছে? ওই ব্যাংকারের জন্য। উইথ আ ক্লিয়ার কনসায়েন্স, মানে কনসায়েন্স কথাটার মানে হচ্ছে বিবেক হয়, কিন্তু এখানে কনসায়েন্স মানে বলবি যে চিন্তাধারা, ঠিক আছে। উইথ আ ক্লিয়ার কনসায়েন্স মানে পুরো পরিষ্কার চিন্তাভাবনার সাথেই আই টেল ইউ আমি আপনাকে বলছি, অ্যাজ বিফোর গড যেরকমটা আমরা ভগবানের সামনে বলি, ভগবানের সামনে আমরা কোনো মিথ্যা কথা বলি কি, সেরকম বলছে যেরকমটা আমরা ভগবানের সামনে পুরো সত্যি মন নিয়ে পুরো স্বচ্ছা যে কথাটা আমরা বলি, সেরকম আমি তোমার সামনেও বলছি। হু বিহোল্ডস মি যে আমাকে, বিহোল্ড কথাটার বিহোল্ড মানে দেখা বা তাকানো, কিন্তু এখানে বলি বিহোল্ড মানে লালন পালন করা, যে আমাকে দেখে রাখে। ভগবান আমাকে দেখে রাখে, তো বলছে যেরকমটা আমি ভগবানের সামনে বলি যে আমাকে দেখে রাখে বা লালন পালন করে, বিহোল্ড মানে দেখে। তা ভগবানের সামনে আমি যেরকম করে পুরো স্বচ্ছা মানে পরিষ্কার চিন্তাভাবনার সাথে যেরকম কথা বলি, দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম, মানে ভগবানের সামনে আমি যেরকম পুরো পরিষ্কার মন নিয়ে কথা বলি সেরকম আপনাকেও বলছি। কি বলছি? দ্যাট মানে যে, আই ডেসপাইজ, ডেসপাইজ কথাটার মানে হচ্ছে ঘৃণা করা। আই ডেসপাইজ মানে আমি ঘৃণা করি ফ্রিডম স্বাধীনতা, অ্যান্ড লাইফ এবং জীবনকে ঘৃণা করি, অ্যান্ড হেলথ এবং হেলথ মানে কি স্বাস্থ্য, এবং স্বাস্থ্যকে ঘৃণা করি। অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস ইজ কল্ড গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস ইজ কল্ড মানে তোমার বইয়ে সেই সমস্ত জিনিসকে আমি ঘৃণা করি যেগুলোকে তোমার বইয়ে বলা হয় ভালো জিনিস, তোমাদের জগতে বলা হয় ভালো জিনিস। এই লাইনটা আবার বলছি যায় যে আই ডেসপাইজ ফ্রিডম লাইফ অ্যান্ড হেলথ, আমি ঘৃণা করি স্বাধীনতা, জীবন এবং স্বাস্থ্যকে। অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস এবং সেই সমস্ত কিছুকে, ইন ইউর বুকস মানে তোমার বইগুলোতে, ইজ কল্ড মানে বলা হয় বা ডাকা হয় দ্য গুড থিংস ভালো জিনিস অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর। মানে আমরা যেসব বইয়ে জিনিস পড়ি, যে পড়াশোনা করলে গাড়ি বাড়ি পাওয়া যায়, ঘর বাড়ি পাওয়া যায়, এইসব বলি তো, যে ভালো টাকা পয়সা হলে আমরা বিদেশে ঘুরতে যেতে পারবো, এইসবই তো আমাদের বইয়ে লেখা থাকে। তো বলছে তোমাদের বইয়ে যেসব জিনিস লেখা থাকে যে পৃথিবীর ভালো জিনিস বলে, আমি সেই সমস্ত জিনিসকে ঘৃণা করি। তোর মনে হবে যে কি এতদিন জেলে থেকে কি পাগল হয়েছে? না, এবার দেখ কারণটা বলতেছি যে সে কেন এইসব জিনিসগুলোকে ঘৃণা করে। ফর 15 ইয়ার্স 15 বছর ধরে আই হ্যাভ বিন ইন্টেন্সলি স্টাডিং আর্থলি লাইফ। আই হ্যাভ বিন ইন্টেন্টলি কথাটার মানে হচ্ছে একাগ্রতার সাথে, মানে একনিষ্ঠভাবে, মানে কোনো আমার মনোযোগ এধার ওধার হয়নি। ইন্টেন্টলি মানে একাগ্রতার সাথে, স্টাডিং মানে পড়ছি, এটা কোন টেন্সে আছে দেখ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যে 15 বছর ধরে আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আমি একাগ্রতার সাথে পড়ছি আর্থলি লাইফ। আর্থলি লাইফ মানে পার্থিব জগতের সম্বন্ধে, মানে পৃথিবীর যে জগৎ, এই যে পৃথিবীর জগৎটা কেমন এইসব সম্পর্কে আমি পড়ছি, মানুষের জীবন সম্পর্কে পড়ছি। ইট ইজ ট্রু এটা সত্যি, আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, এটা সত্যি যে আই হ্যাভ নট সিন আমি দেখিনি, দ্য আর্থ মানে পৃথিবীকে, নর ম্যান না তো মানুষকে। সে এই 15 বছরে না তো পৃথিবীকে দেখেছে না তো কোনো মানুষকে দেখেছে। বাট ইন ইউর বুকস কিন্তু তোমার বই, দেখ এখানে দুটো তোমার বই বলা আছে, দুটো পার্থক্য আছে। এখানে এক জায়গায় বললো যেইগুলো তোমার বইয়ে ভালো বলে লেখা আছে আমি সব ঘৃণা করি, মানে ব্যাংকার যেই বইগুলো পড়ে, কোন বই মানে তোমার বই বলতে এখানে কোনটা বলছে, যে তুমি যেই বইগুলো পড়ো সেই বইগুলোতে যা যা লেখাটা আমি ঘৃণা করি। কিন্তু আবার এখানে বলছে তোমার যে পাঠানো বইগুলোতে, তোমার বইয়েতে আমি হচ্ছে যে কি খুঁজে পেয়েছি, এখানে তোমার বই মানে কি বলছে জানো তো, এই যে বাট ইন ইউর বুকস আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগনেন্ট ওয়াইন, এখানে তোমার বই মানে বলতে চাচ্ছে তুমি যেই বইগুলো আমাকে পাঠিয়েছিলে এখানে। আসলে কি ব্যাংকার সেই বইগুলো তাকে নিজের ইচ্ছাতে পাঠিয়েছিল? লয়ার তো নিজে চেয়েছিল বলে ব্যাংকার পাঠিয়েছে। এখানে বলছে তোমার সেই বইগুলোতে যেগুলো আমি চেয়ে পাঠিয়েছিলাম, সেই বইগুলোতে কী হয়েছে দেখ, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগনেন্ট ওয়াইন আমি পান করেছি, ফ্র্যাগনেন্ট কথাটার মানে হচ্ছে সুগন্ধি, আর ওয়াইন মানে মদ, তাহলে আমি সুগন্ধি মদ্যপান করেছি। বলছে আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগনেন্ট ওয়াইন আমি তোমার ওই পাঠানো বইগুলোতে পান করেছি, মানে সুগন্ধি মদ্যপান করেছি। আই হ্যাভ সাং সংস আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস আমি স্ট্যাগ কথাটার মানে পুরুষ হরিণ, হান্ট মানে শিকার করা, তাহলে আই হ্যাভ হান্টেড মানে আমি শিকার করেছি, স্ট্যাগস মানে পুরুষ হরিণ,
অ্যান্ড ওয়াইল্ড বোর্স, ওয়াইল্ড মানে বন্য আর বোর্স মানে শূকর, তাহলে বন্য শূকর শিকার করেছি ইন দ্য ফরেস্ট বনের মধ্যে। হ্যাভ লাভড উইমেন, উইমেন মানে মহিলা, আমি মহিলাদেরকে ভালোবেসেছি। বিউটিজ অ্যাজ ইথারেল অ্যাজ ক্লাউডস, বিউটিজ মানে সৌন্দর্য মানে সুন্দরী, অ্যাজ ইথারেল অ্যাজ ক্লাউডস মানে অ্যাজ ইথারেল অ্যাজ ক্লাউডস মানে মেঘেদের মতো স্বর্গীয়। মানে ব্যাপারটা বলতেছি শুন, যেমন তোরা ডিগ্রি চেঞ্জের ছোটোবেলায় পড়ে থাকবি যে অ্যাজ রেড অ্যাজ রোজ মানে কি গোলাপের মতো লাল, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল মানে কয়লার মতো কালো, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক মানে দুধের মতো সাদা, সেরকমই অ্যাজ ইথারেল অ্যাজ ক্লাউডস মানে মেঘেদের মতো স্বর্গীয় সুন্দরীদেরকে আমি ভালোবেসেছি। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইয়োর পোয়েটস, ক্রিয়েটেড মানে যেগুলোকে তৈরি করা হয়েছে, বাই দ্য ম্যাজিক মানে জাদুর দ্বারা, অফ ইয়োর পোয়েটস মানে তোমার কবিদের, অ্যান্ড জিনিয়াসেস এবং জিনিয়াসেস মানে কি বলবো যারা প্রচুর বুদ্ধিমান, ঠিক আছে, প্রতিভাবান ব্যক্তি তাদের দ্বারা। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, বলছে দেখ তারা হচ্ছে দেখা করেছে, ভিজিটেড মানে ইয়োর পোয়েটস অ্যান্ড জেনিয়াসেস মানে তোমাদের যে কবিগুলো এবং প্রতিভাবান ব্যক্তি, হ্যাভ ভিজিটেড মি আমার সাথে দেখা করেছে অ্যাট নাইট রাতের বেলায়, অ্যান্ড হ্যাভ হুইসপার্ড, হুইসপার কথাটা মানে কানে কানে বলা, যে এবং আমার কানে কানে বলেছে, ইন মাই ইয়ার্স মানে আমার কানে, ওয়ান্ডারফুল টেলস সুন্দর সুন্দর গল্প, ওয়ান্ডারফুল মানে দারুণ দারুণ, টেলস মানে গল্প, দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ ওয়েল মানে যেগুলো আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। দেখ এই যে লাইনগুলো বলছে এগুলোর মানে কি দেখ, আচ্ছা সে তো রুমের বাইরে কখনো বেরায়নি, তাহলে এখানে বলছে আমি স্বীকার করেছি মদ্যপান করেছি, এইসব মানে কি? বলছে তুমি যে বইগুলো পাঠাইছো সেই বই পাঠিয়েছিলে সেই বইগুলোর মধ্যে আমি এতটা ডুবে গেছিলাম, আমরা যখন কোনো গল্প পড়ি তখন আমাদের মাথায় ছবি ক্রিয়েটেড হয়, তো আমরা সিনারি চিন্তা ভাবনা করি, তো সেই বলছে আমি বই পড়ে পড়েই আমি যেন মদ্যপান করেছি, আমি হচ্ছে গান গেছি বইয়ের মধ্যে, আমি বনে কখনো মানে গল্পে তার বলা আছে হিরো স্বীকার করতে গেছে, সে নিজেকে হিরোর জায়গায় রেখে সেই জন্য সে নিজেও স্বীকার করতে চলে গেছে। আমরা যখন সিনেমা দেখি হিরো মার খেলে আমাদের দুঃখ লাগে, তো কারণ কি? কারণ হচ্ছে যে আমরা নিজেকে হিরোর জায়গায় রেখে ফেলি, যখন হিরোর ভালো হয় তখন আমরাও হাসি খুশিতে হয়ে যাই, যদি সিনেমাতে হিরো মার খায় তখন আমরা দুঃখিত হয়ে পড়ি, কারণ নিজেকে আমরা হিরোর জায়গাতে রাখি। সেরকম সে যখন পড়তো যে বইয়ে কেউ হচ্ছে শিকার করতে গেছে বনে, সে নিজেকে সেই হিরোর জায়গায় রাখতো এবং সে ওই বনের মধ্যে যেন নিজেই শিকার করতে গেছে। হ্যাভ লাভ ওমেন বইয়ে রোমান্টিক যখন গল্প পড়তো, হিরো হচ্ছে প্রেম করতো বিভিন্ন মানে তোর নায়িকাদের সাথে, তো সে নিজেকে হিরোর জায়গাতে রেখে সেও ভাবছে যে আমি অনেক মহিলার সাথে প্রেম করেছি এবং সুন্দরীর সাথে, যেই সব সুন্দরীরা কীরকম, অ্যাজ ইথারেল অ্যাজ ক্লাউডস মানে মেঘেদের মতো স্বর্গীয়। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইয়োর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস হ্যাভ ভিজিটেড মি মানে সেই সব পোয়েট কবিরা এবং প্রতিভাবান ব্যক্তিরা হ্যাভ ভিজিটেড মি মানে আমার সাথে দেখা করেছে অ্যাট নাইট মানে রাতের বেলা। আচ্ছা তুই যখন একটা গল্প পড়বি যেন ওই কবিটাই তোকে কানে কানে ওই গল্পটা বলে দিয়ে আছে, এরকম মনে হয়। তো সেই জন্য বলছে যে ওই সব কবি যেন আমাকে আমার কানে কানে সব বলে দিয়ে গেছে, অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স মানে আমাকে কানে কানে বলে গেছে ওয়ান্ডারফুল টেন্স দারুণ দারুণ গল্পগুলো, দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ ওয়েল মানে যেগুলো আমার মাথাকে অনেক সময় ঘুরিয়ে দিয়েছে। মানে এরকম অনেক সময় গল্পের মধ্যে লাইন আমরা পড়ে ফেলি যেগুলোর জন্য আমরা অবাক হয়ে যাই যে এত সুন্দর লাইন কী করে বলে ফেললো। যেমন আমি একবার লাইন পড়ছিলাম তোকে বলতেছি যে ঘর কারা বেশি সাজানোর চেষ্টা করে, কারা বেশি এসব ঘরের ডিজাইন করার চেষ্টা করে, যারা স্বাধীন মানুষ না যারা পরাধীন মানুষ? যারা স্বাধীন মানুষ, যারা স্বাধীন, তো তার একটা উদাহরণ দিচ্ছি, যে স্বাধীন পাখি সে সবসময় আকাশে গাছে এইসবে উড়ে বেড়াবে, তো সে কি বাসাতে সাজানো গুছানো বেশি মন দিবে না বাইরে ঘুরে মন দিবে? তাহলে কারা হচ্ছে যে ঘরের প্রতি বেশি ডিজাইন এইসব করার দিকে মন দেয়, যারা ঘরের মধ্যে বন্দি আছে তাদের ওটাই জগৎ, ঠিক আছে, তারা তো সবসময় চেষ্টা করবে কি ঘরে এই ডিজাইনটা হলে বেশ দেখতে ভালো লাগবে। আর যারা সারাদিনের বেশিরভাগ সময়ই বাইরে কাটায়, বাইরে তারা জীবনটাকে উপভোগ করে, প্রাকৃতিক দৃশ্য দেখে কাটায়, তারা ঘরের ডিজাইন নিয়ে অত মাথা ঘামাবে কি? তো এই লাইনটা পড়ার পর আমি যেন অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর লাইন কী করে বলে ফেলছে। তো সে এরকমই এই লেখকটা বলতেছে মানে এখানে লয়ার বলতেছে যে আমি এমন এমন কিছু পড়েছি বইয়ের মধ্যে যেগুলো আমার মাথাকে যেন ঘুরিয়ে রেখে দিত, আমার মাথা ঘুরে যেত। হুইল কথাটা WHIRL হুইল কথাটা মানে হচ্ছে টাইম বাই করে মানে ঘুরা আর কি, যে আমি এমন এমন দারুণ দারুণ জিনিস পড়তাম যেগুলো আমার মাথাকে ব্রেন ঘুরে দিত। ইন ইয়োর বুকস তোমার বইয়ে, আই হ্যাভ ক্লাইম্বড তোমার বইয়ে মানে আবার সেই বইগুলোর কথা হচ্ছে যেগুলো ওই ব্যাংকার পাঠিয়েছিল তার কাছে। তোমার বইয়ে আই হ্যাভ ক্লাইম্বড আমি চড়েছি, ক্লাইম্ব মানে চড়া জানো গাছে চড়ার মতো, আই হ্যাভ ক্লাইম্বড টু দ্য পিকস মানে আমি পিক কথাটা মনে হচ্ছে চূড়া, আমি চূড়াতে চড়েছি বা উঠেছি, অফ
এলবার্জ, এলবার্জ দেখ একটা বলছে এলবার্জ ইজ লোকেটেড ইন দ্য ককাসাস অফ মাউন্টেন অফ রাশিয়া। ককাস মাউন্টেন্স অফ রাশিয়া মানে রাশিয়ার একটা পাহাড়ের একটা চূড়া, যেমন হিমালয়ের একটা চূড়া তোর মাউন্ট এভারেস্ট, তো সেরকমই রাশিয়ার একটা পর্বত আছে যেটার নাম হচ্ছে যে ককাসাস, তার হচ্ছে একটা পর্বত শৃঙ্গ নাম কি এলবার্জ। ঠিক আছে, নিচে লেখা আছে দেখতে পাচ্ছ এলবার্জ কি জিনিস। হ্যাঁ দেখ ওখানে বলছে যে আমি চড়েছি ওই তোমার ওই বইয়ের মধ্য দিয়ে আমি কোথায় চড়েছি, এলবার্জ যে পর্বত আছে তার চূড়াতে চড়েছি। অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক, মন্ট ব্ল্যাঙ্ক দেখ কোথাকার পর্বত এটা, বলছে মন্ট ব্ল্যাঙ্ক ইজ আ সিচুয়েটেড ইন দ্য আলস মাউন্টেন রেঞ্জ অন দ্য বর্ডার বিটুইন ফ্রান্স অ্যান্ড ইতালি। ভূগোল আছে সাবজেক্ট, ফ্রান্স অ্যান্ড ইতালি শহর জানো, দেশ জানো কোথায়, ওর মাঝে আলস পর্বত আছে, তার একটা পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কি মন্ট ব্ল্যাঙ্ক। এই যে পর্বত শৃঙ্গে সে চড়েছে, এটার মানে কি, ধর আমি একটা গল্প পড়তেছি যেখানে হিরো পর্বত শৃঙ্গতে যখন চড়ছিল তার অভিজ্ঞতাটা ওই বইয়ের মধ্যে লেখা আছে, আমি বইটা পড়তেছি, তার ওই অভিজ্ঞতাটা পড়তে পড়তে আমিও তো চিন্তা ভাবনা করবো। সে ধর বলছে আমি যখন আস্তে আস্তে উঠছিলাম আমার নিঃশ্বাস হচ্ছে যে বন্ধ হয়ে আসছিল, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, হঠাৎ আমি একটা এরকম বড় প্রাণী দেখলাম, ভয়ে পড়ে গেলাম। আমি ওইটা পড়তে পড়তে আমারও তো মনে হবে, আমিও তো ওই সিনগুলো আমার ব্রেনে ঘুরবে, তো যেন আমারও মনে হচ্ছে যে আমিও ওই লেখকের সাথে পর্বতে আস্তে আস্তে উঠতেছি পর্বত শৃঙ্গে। তো সেই জন্য সে বলছে যে তোমার ওই বইগুলোর মধ্যে আমি চড়েছি এলবার্জ অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক ওই পর্বত শৃঙ্গগুলোতে। অ্যান্ড ফ্রম দেয়ার এবং সেখান থেকে আই হ্যাভ সিন আমি দেখেছি, মানে ওই পর্বত শৃঙ্গের উপর থেকে আমি দেখেছি, মানে কি যে ধর পর্বত শৃঙ্গের উপরে গিয়েছে সে তো তার এক্সপিরিয়েন্সটা তার গল্পে লিখেছে যে আমি পর্বত শৃঙ্গের উপরে উঠে এত সুন্দর সূর্যের আলো দেখেছি। তো সেইটার মাধ্যমে কবি কল্পনা করতে এখানে লয়ার যে সে তো পড়েছে গল্পটা, পড়ার পর সেও কল্পনা করছে, তো সেই জন্যই বলতেছে সে কল্পনা জগতে যে বলছে যে আমি তোমার ওই বইগুলো পড়ে এই পর্বতে উঠেছি এবং ফ্রম দেয়ার এবং সেখান থেকে আই হ্যাভ সিন আমি দেখেছি দ্য সান সূর্যকে, বলছে আই হ্যাভ সিন দ্য সান, তারপরে বলছে রাইজ মানে আমি সূর্যোদয় দেখেছি, মানে সূর্যোদয় দেখেছে সে। অ্যান্ড হ্যাভ ওয়াচ এবং আমি এটাও দেখেছি ইট মানে এটাকে অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই মানে সন্ধেবেলায় পুরো আকাশকে প্লাবিত করে দিতে, মানে যখন সন্ধ্যা হবে মানে সন্ধ্যা হবে হবে করছে বিকালবেলায় সূর্যের আলোটা গোটা আকাশকে লাল টাইপের করে দেয় না, অরেঞ্জ কালার, সেটা মনে হয় না যে আলোর বন্যা হচ্ছে আকাশে। সেই জন্য বলছে যে আমি ওই পর্বত চূড়াগুলোতে যখন উঠে গেছিলাম তখন আমি ওখান থেকে কী দেখেছিলাম, যে সূর্য উদয় হতে দেখেছি এবং সন্ধেবেলার সময় সূর্যের আলো কীভাবে আকাশে পুরো আলোর বন্যা বইয়ে দেয় সেই বন্যা আমি দেখেছি। দ্য ওশেন মানে আমি সমুদ্র দেখেছি, দ্য অ্যান্ড দ্য মাউন্টেন টপস এবং আমি পর্বত শৃঙ্গ দেখেছি, টপ মানে জানো চূড়া, আমি পর্বত শৃঙ্গ দেখেছি উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, গোল্ড কথাটা মানে সোনালি, ক্রিমসন মানে গাঢ় লাল, মানে সূর্যের আলো যখন মানে সূর্য যখন ডুবে ডুবে করে তখন হালকা লাল কালারের হয়, তো ওই আলোটা যখন পর্বত শৃঙ্গের চূড়ায় পড়বে, পর্বত শৃঙ্গের চূড়ায় কী থাকে বরফ, তো বরফের উপর পড়লে কালারটা কেমন হবে, চকচক করবে পুরো। তো সেই জন্য বলছে আমি ওই পর্বতের চূড়া থেকে কী কী দেখেছি, দেখেছি সমুদ্র এবং পর্বতের চূড়াগুলো কী রঙের মানে আমি দেখেছি গোল্ড মানে সোনালি এবং ক্রিমসন মানে লাল গাঢ় লাল রঙের। আই হ্যাভ ওয়াচড আমি দেখেছি ফ্রম দেয়ার মানে সেখান থেকে দ্য লাইটনিং ফ্ল্যাশেস, লাইটনিং কথাটার মানে হচ্ছে ঝকঝক করা, মানে লাইটনিং মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে বজ্রপাত, লাইটনিং মানে কী বলবে বজ্রপাত বা বিদ্যুৎ, আর ফ্ল্যাশিং মানে ঝলকানি বলতে পারো যে আলো চকমক করে সেটা ফ্ল্যাশিং। আই হ্যাভ ওয়াচড আমি দেখেছি ফ্রম দেয়ার মানে সেখান থেকে দ্য লাইটনিং ফ্ল্যাশিং মানে বজ্রপাতের ঝলকানি, তাহলে সে বজ্রপাতের ঝলকানি কোথা থেকে দেখেছে পর্বত শৃঙ্গ থেকে। ওভার মাই হেড আমার মাথার ওপর, অ্যান্ড ক্লিভিং দ্য স্ট্রং ক্লাউডস, দেখ ক্লেভিং মানে ভেঙে পড়া, দ্য স্ট্রং ক্লাউডস মানে কি ঝোড়ো মেঘ, স্ট্রং ক্লাউড মানে কি বললাম ঝোড়ো মেঘ, আমি ঝোড়ো মেঘকে ভেঙে পড়তে দেখেছি আমার মাথার ওপর, মানে তুই যখন পর্বতের চূড়াতে উঠে যাবি তখন মেঘ তো খুবই কাছে থাকবে এবং তখন যদি ঝড়ের সৃষ্টি হয় যেন মনে হবে মেঘগুলো তোর মাথার উপর ভেঙে পড়ছে তাই তো। তো সেই জন্য এখানে বলছে যে আমি দেখেছি বজ্র বিদ্যুৎ আমার মাথার উপর পড়তে, বজ্র বিদ্যুতের যে ঝলকানিটা আমার মাথার উপর পড়তে। অ্যান্ড ক্লেভিং দ্য স্ট্রং ক্লাউডস এবং ঝোড়ো যে মেঘকে ভেঙে পড়তে, ক্লেভ কথাটার মানে হচ্ছে ভেঙে পড়া, ক্লেভিং মানে ভাগ হওয়া আর কি, ওকে ক্লেভিং মানে ভাগ হতে। তো আমরা দেখি তো যে যখন প্রচুর ঝড় হচ্ছে মেঘগুলো ভেঙে যায় একে অপরের থেকে, তো সেই জন্য বলছে ক্লেভিং দ্য স্ট্রং ক্লাউডস মানে ঝোড়ো মেঘগুলোকে ভেঙে যেতে। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্টস আমি দেখেছি সবুজ বন, আই হ্যাভ সিন আমি দেখেছি গ্রিন ফরেস্টস মানে সবুজ বন,
ফিল্ডস মানে জমি, চাষের জমি, রিভার্স, রিভার্স মানে নদী, লেকস মানে হ্রদ, টাউন্স মানে শহর। মানে সে এত কিছু দেখেছে কিসের মাধ্যমে? নিজের চোখে না, বইয়ের মাধ্যমে। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স। দেখ সাইরেনটা 15 লেখা আছে, 15তে কি লেখা আছে দেখ। ইন গ্রিক মিথোলজি ক্রিয়েচার্স হুজ সিঙ্গিং লিওড সেলর্স টু দিয়ার ডেথ। মানে দেখ এখানে বলছে সাইরেন একটা হচ্ছে গ্রিক মিথোলজিতে একটা প্রাণী বা পরিমানবের মতো, যার গান শুনে সবাই তোর ভ্রষ্ট হয়ে যেত এবং তারপরে মৃত্যু হয়ে যেত, মৃত্যু পর্যন্ত তাদের হয়ে যেত আর কি। মানে বলে না, সে ভূত ভূত এমন গান গাইতেছে, কেউ আকৃষ্ট হয়ে তার দিকে চলে গেল, তারপরে মরে গেল, সেরকম টাইপের গ্রিক মিথোলজিতে আছে এগুলো। বলছে যে দ্য সিঙ্গিং অফ সাইরেন্স, যে আমি শুনেছি সাইরেনের গান, সাইরেনের গান সে বইয়ের মধ্যে শুনেছে। অ্যান্ড দ্য স্ট্রেন্স, স্ট্রেন্স কথাটার মানে হচ্ছে সুর, অফ দ্য সেফার্ডস পাইপস, সেফার্ড কথাটার মানে হচ্ছে মোষ পালক, আর অ্যাপোস্ট্রফি এস মানে এর বোঝায় জানো, অ্যাপোস্ট্রফি আছে মানে এর। বলছে যে সেফার্ডস মানে মোষ পালকদের পাইপস, পাইপস মানে বাঁশি, আর স্ট্রেন্স কথাটা মানে কি বললাম, সুর। তাহলে মোষ পালকদের যে বাঁশির সুর আমি শুনেছি। আই হ্যাভ টাচড দ্য উইংস অফ কামলি ডেভিলস, আমি টাচ করেছি মানে আমি ছুঁয়েছি, দ্য উইংস মানে ডানাগুলো, অফ কামলি ডেভিলস, কামলি মানে তোদের বই কি দিচ্ছে দেখ 16তে, অ্যাট্রাকটিভ অর প্লিজিং, অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণীয়। বলছে আমি হচ্ছে ছুঁয়েছি আকর্ষণীয় যে শয়তান, ডেভিল কথাটা মানে হচ্ছে কি শয়তান, মানে যেসব শয়তানকে দেখতে খুব ভালো সেই সব শয়তানদের ডানাকে আমি ছুঁয়েছি। হু ফ্লিউ ডাউন, যারা নিচে নেমে এসেছিল, ফ্লাই ডাউন মানে নিচে উড়ে নেমে আসে, মানে উড়ে নিচে নেমে আসে, ফ্লিউ ডাউন মানে যারা উড়ে নিচে নেমে এসেছিল। টু কনভার্স উইথ মি, কনভার্স কথাটার মানে হচ্ছে গল্প করা, আলাপ আলোচনা করা। টু কনভার্স উইথ মি মানে আমার সাথে গল্প করতে, আলাপ আলোচনা করতে। অফ গড মানে ভগবান এর। তাহলে সে যে ডেভিল, কামলি ডেভিলস, কামলি ডেভিলস মানে কি বললাম, আকর্ষণীয় শয়তান যারা, মানে দেখতে দেখতে খুব ভালো কিন্তু তারা আসলে শয়তান। তাহলে সেই তারা হচ্ছে যে উড়ে নিচে নেমে আসতো তার সাথে গল্প করতে, কিসের ব্যাপারে? ভগবানের ব্যাপারে গল্প করতে আসতো। ইন ইউর বুকস, আমি তোমার, ইন ইউর বুকস মানে তোমার বইতে, আই হ্যাভ ফ্লাঙ্ক মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট। দেখ বলছে তোমার বইতে আই হ্যাভ ফ্লাঙ্ক মাইসেলফ, এখানে লিখে দিচ্ছি দেখ, ফ্লিঙ্ক মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া, ছুঁড়ে মারা বা জোরে জোরে নিক্ষেপ করা। তাহলে ফ্লিঙ্ক মানে বললাম জোরে নিক্ষেপ করা বা ছুঁড়ে মারা, তাহলে ফ্লাঙ্ক মানে কি ছুঁড়ে মেরেছিলাম, তাই তো? তাহলে তোমার বইয়ে আই হ্যাভ ফ্লাঙ্ক মাইসেলফ, আমি নিজেকে ছুঁড়ে দিয়েছিলাম, বা আমি আমাকে ডুবিয়ে দিয়েছিলাম, নিজেকে ডুবিয়ে দিয়েছিলাম, মাইসেলফ মানে নিজেকে বোঝায়, আমি নিজেকে ডুবিয়ে দিয়েছিলাম ইনটু দ্য বটমলেস পিট। বটমলেস মানে কি? যার কোনো তল নেই। বটম মানে অ্যাকচুয়ালি নদী বা সমুদ্রের তলকে বোঝায়, বটম যে কোনো কিছু তলকে, বোতলের যে তল ওটাকে বলে বটম, ঠিক আছে, আর উপরেটাকে টপ বলে। তাহলে বটম লেস মানে যার কোনো তল নেই, ওকে, মানে যত ডুবতে থাকবি ততই গভীর জন্য। আর পিঠ কথাটার মানে হচ্ছে খাত। বলছে আমি তোমার বইয়ের মধ্যেই নিজেকে আমি ছুঁড়ে দিয়েছিলাম ইনটু দ্য বটমলেস পিট, মানে যার কোনো তল নেই এরকম একটা খাতে। মানে কল্পনার জগতে এরকম যে কাল্পনিক যে গল্পগুলো হয় তাতে দেখো তো, সে জলে পড়ে গেছে, ডুবে যাচ্ছে যেন কোনো আর নিচে তল নেই। তো আমি সেই রকম তলবিহীন খাতের মধ্যে পড়ে গিয়েছিলাম। পারফর্মড মিরাকেলস, পারফর্ম কথাটার মানে হচ্ছে দেখ, পারফর্ম মানে হচ্ছে করা, নিজে যখন তুই কোনো কিছু করো সেটাকে পারফর্ম বলে তো। তাহলে আমি করেছি মিরাকেলস, মিরাকেলস কথাটার মানে হচ্ছে অলৌকিক ঘটনা, ঠিক আছে, আমি হচ্ছে অলৌকিক সব ঘটনা করেছি, নিজে করেছি, পারফর্ম করেছি। স্লেইন, স্লেইন কথাটার মানে হচ্ছে হত্যা করা, আমি হত্যা করেছি। আমরা যখন দেখ সে রাজার একটা বায়োগ্রাফি পড়তেছে, বলে তো সে রাজা হচ্ছে এতজনকে মেরে দিয়ে একটা রাজ্য জয় করে নিয়েছিল, তো সে যখন ওই বইটা পড়তেছে সে তো নিজেকে রাজার জায়গায় রাখতেছে, তো সেও ভাবতেছে যে আমি যেন কত লোককে হত্যা করেছি। তো বলছে আমি কত অলৌকিক ঘটনা করেছি, আমি হচ্ছে কতজনকে হত্যা করেছি। বার্নড টাউন্স, যেরকম আগেকার যুগে রাজারা করতো, গোটা শহরকে পুড়িয়ে দিত পুরো। বার্ন মানে যেন পোড়ানো, বার্ন মানে আমি পুড়িয়ে দিয়েছিলাম বা পুড়িয়েছি। টাউন্স, টাউন্স মানে কি শহর, ঠিক আছে, আমি হচ্ছে শহরকে অনেক পুড়িয়েছি। প্রিচড নিউ রিলিজিয়ন্স, প্রিচ কথাটার মানে হচ্ছে ছড়ানো, প্রিচ মানে বললাম কি ছড়ানো, চারিদিকে ছড়ানো। নিউ রিলিজিয়ন্স মানে নতুন নতুন ধর্ম, আমি নতুন নতুন ধর্ম চারিদিকে ছড়িয়েছি। কঙ্কার হোল কিংডমস, কঙ্কার কথাটার মানে হচ্ছে জয় করে নেওয়া, ঠিক আছে,
কঙ্কার মানে দখল করে নেওয়া বা জয়ী হওয়া। আমি দখল করেছি হোল কিংডমস মানে পুরো রাজ্য। তাহলে দেখ, সে যখন কোনো রাজার বায়োগ্রাফি পড়তেছে, সেই রাজা যা যা কাজ করছিল সে নিজেকে রাজার জায়গাতে রেখে যখন পড়তেছে, সে কী ভাবতেছে যে আমি করেছি। যেরকম আমি তোকে উদাহরণ দিলাম যে যখন হিরো হচ্ছে একটা ভালো কাজ করে আমাদের আনন্দ লাগে, আর হিরো হচ্ছে কোথাও ফেঁসে গেলে আমাদের ভয় লাগে। কেন? কারণ আমরা নিজেকে ওই হিরো জায়গাতে রেখে দিই। সেরকমই লেখক এই লয়ার যখন পড়তেছে যে একটা রাজা সে কত লোককে হত্যা করেছে, কত নতুন নতুন ঘটনা করেছে, অলৌকিক ঘটনা করেছে, গোটা শহরকে পুড়িয়ে দিয়েছে, নতুন ধর্ম প্রচার করছে। যেমন অশোক, ইতিহাসে পড়ে যাচ্ছে, অশোক হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রচার করছিল। কঙ্কার্ড হোল কিংডমস মানে সে গোটা রাজ্যকে জয় করে নিয়েছিল, বিজয় করে নিয়েছিল। সেই রকম সে নিজেকে তার জায়গাতে রেখে ভাবতেছে যে আমি এত কিছু কাজ করেছি। কিসের মাধ্যমে? ওই বইয়ের মাধ্যমে। ইওর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, তোমার বই আমাকে দিয়েছে উইজডম মানে জ্ঞান। ইওর বুকস, তোমার বইগুলো হ্যাভ গিভেন মি উইজডম, আমাকে জ্ঞান দিয়েছে। উইজডম মানে জ্ঞান। তাহলে তোমার বইগুলো আমাকে জ্ঞান দিয়েছে। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস ইজ কম্প্রেসড ইন্টু মাই স্মল কম্পাসেস ইন মাই ব্রেন। বলছে অল দ্যাট দ্য আনরেস্টিং থট, আনরেস্টিং, আচ্ছা রেস্ট মানে কি রে? বিশ্রাম, তো বিশ্রাম নেওয়া। রেস্টিং মানে বিশ্রাম, আর আনরেস্টিং মানে অস্থির, বিশ্রামের বিপরীত অস্থির চঞ্চল। বলছে যে অল দ্যাট দ্য আনরেস্টিং থট মানে সমস্ত বিশ্রামহীন বা চঞ্চল যে চিন্তা ভাবনাগুলো অফ ম্যান মানে মানুষের, হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস মানে যেগুলো তৈরি হয়েছে, ইন দ্য এজেস মানে যুগ যুগ ধরে, ইজ কম্প্রেসড ইন্টু আ স্মল কম্পাস। ইজ কম্প্রেসড কথাটা মনে হচ্ছে, কম্প্রেস মানে জানো তো, কম্প্রেসার শুনছো, যেটাকে ছোটো করে সংকুচিত করে দেয়, কম্প্রেসার বলে সেগুলোকে। তাহলে ইজ কম্প্রেসড মানে সংকুচিত হয়ে আছে, ইন্টু আ স্মল কম্পাস। কম্পাস কথাটার মানে হচ্ছে সীমা বা অঞ্চল। বলছে আমার মানে ছোট্ট অঞ্চল জুড়ে সংকুচিত হয়ে আছে, ইন মাই ব্রেন, আমার ব্রেনের মধ্যে, আমার মাথার মধ্যে। এটার মধ্যে কি বলতে আছে দেখ, যে তোমার বই আমাকে জ্ঞান দিয়েছে। তারপর বলছে সমস্ত চঞ্চল অস্থির চিন্তাভাবনা যেগুলো যুগ যুগ ধরে মানুষ তৈরি করেছে, সেগুলো আমার মাথার ছোট্ট অংশে সব সংকুচিত হয়ে আছে। মানে কি? তুই যখন অনেক অনেক বই পড়ে নিবি তখন সেটার মানে কি? কত মানুষের, একটা লোক একটা বই লিখতেছে মানে তার গোটা জীবনের অভিজ্ঞতাকে তার বইয়ের মধ্যে লিখে রাখছে। তো তুই যখন কয়েক হাজার বই পড়ে নিয়েছ, তার মানে কি? তুই কত মানুষের, ভালো ভালো মানুষের গোটা জীবনের অভিজ্ঞতা তোর মাথার মধ্যে রেখে দিচ্ছ। তো সেটাকেই বলতেছে যে যুগ যুগ ধরে মানুষের যে চিন্তাভাবনা, চঞ্চল চিন্তাভাবনা, সেগুলো আমার মাথার মধ্যে একটা ছোট্ট অংশে আছে এখন। মানে সে বলতে চাচ্ছে আমি এখন প্রচুর জ্ঞানী মানুষ হয়ে গেছি। ব্যাপারটা বুঝতে পারছো? আই নো আমি জানি, দ্যাট মানে যে, আই এম ওয়াইজার, ওয়াইজার মানে বেশি জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজার মানে বেশি জ্ঞানী কম্পারেটিভ ডিগ্রি, দেন অল অফ ইউ, তোমাদের সবার থেকে। মানে সে বলতেছে যে আমি এখন জানি যে আমি এখন তোমাদের সবার থেকে বেশি জ্ঞানী। অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুকস, এবং আমি ঘৃণা করি, ডেসপাইজ কথাটার মানে হচ্ছে কি? ঘৃণা করা। আমি ঘৃণা করি ইউর বুকস, তোমাদের বইগুলো। তারপর বলছে অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুকস, এবং আমি ঘৃণা করি তোমার বইগুলোকে। দেখ, সে তো এতক্ষণ বলছিল তোমার বইতে আমি এত কিছু পড়েছি, এইখানে আবার বলছে তোমার বইগুলোকে ঘৃণা করি। এটার মানে দুটো আলাদা আলাদা বই বলছে। তোমার বই থেকে আমি যত কিছু শিখেছি, সেই বইগুলো কোন বইগুলো? যেগুলো সে চেয়েছিল, তাই তো, যেগুলো সে লজে এনেছিল তাকে চিঠি পাঠিয়ে। কিন্তু এখানে বলছে আমি তোমার বই ঘৃণা করি, মানে এইখানে কোন বইগুলো সে ঘৃণা করার কথা বলছে? যেই বইগুলো সাধারণ মানুষেরা পড়ে, মানে ব্যাংকার যেটা পড়ে। দুটো পার্থক্য বুঝতে পারছো? সে এতক্ষণ বলছিল তোমার বই পড়ে আমি এত কিছু শিখেছি, মানে যেই বইগুলো সে চেয়েছিল তার কাছ থেকে, সেগুলো তো ব্যাংকারের পছন্দের বই না। কিন্তু ব্যাংকারের যেই পছন্দের বইগুলো, যেগুলো ব্যাংকার নিজে বাড়িতে পড়ে, বলছে সেই সব বইকে আমি কী করি? ঘৃণা করি। আই ডেসপাইজ উইজডম অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড, আমি ঘৃণা করি, উইজডম মানে জ্ঞান, অ্যান্ড ব্লেসিংস, ব্লেসিংস মানে, ব্লেস মানে কি? আশীর্বাদ করা, এবং আশীর্বাদ, অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর। তাহলে বলছে আমি ঘৃণা করি, কী কী ঘৃণা করি? আমি ঘৃণা করি জ্ঞানকে এবং আশীর্বাদকে, অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর। আচ্ছা তোকে একটা মানে কথা বলি দেখ, যখন কেউ অনেক জ্ঞানী হয়ে যাবে, মানে অনেক পড়াশোনা হয়ে যাবে, তখন তার কোনো যায় আসেনি যে হচ্ছে কে তাকে পাড়াভদ্র একটা মূর্খ লোক আশীর্বাদ করলো না তাকে ঘৃণা করলো। ঠিক আছে? আমি তোকে মানে যে প্রচুর জ্ঞানী লোক হয়েছে তাকে যদি কেউ বলেও দেয় তুই মূর্খ কোথাকার একটা, সে হাসবে, সে রাগ দেখাবে না। আর মানে আর কাউকে একজন পাড়ার লোক মূর্খ বলে দিল, সে রেগে যাচ্ছে, তার মানে কি? সে সত্যি মূর্খ। আর যে প্রচুর শিক্ষিত সে হেসে পালিয়ে যাবে, বলে হ্যাঁ আমি মূর্খ বলে সে পালিয়ে যাবে।
তো সেটাই বলতেছে যে আমি ঘৃণা করি এই যে পৃথিবী, তোমাদের যে পৃথিবীর জ্ঞানকে এবং আশীর্বাদকে। ইট ইজ অল ওর্থলেস। ইট ইজ অল ওর্থলেস মানে এটা পুরোপুরি মূল্যহীন। ওর্থলেস মানে মূল্যহীন। ফ্লিটিং, ফ্লিটিং কথাটার মানে কি বল, দেখ বলছে ইট ইজ অল ওর্থলেস মানে এই সমস্ত কিছু, ওর্থলেস মানে মূল্যহীন, ফ্লিটিং মানে ক্ষণস্থায়ী, ইলিউজারি, ইলিউজারি মানে হচ্ছে মায়াযুক্ত, ঠিক আছে, যেগুলো মায়া, অ্যান্ড ডিসেপটিভ, ডিসেপটিভ কথাটা মানে প্রতারণামূলক, লাইক আ মিরাজ মানে একটা মরুচিকার মতো, মরিচিকা, মরিচিকা জানো তো, যে ভৌত বিজ্ঞানে পড়ছো, দূর থেকে দেখা যায় যে যেন ওখানে জল আছে কিন্তু গিয়ে দেখবে ওখানে কিছুই নেই, তাই তো, এটাকে মরিচিকা বলে। এখানে কি বলছে দেখ, এই সমস্ত জিনিস ওর্থলেস। আচ্ছা এই যে গাড়ি বাড়ি চাহিদা মানে বিদেশ ভ্রমণ, এই ওর থেকে আমাকে উপরে উঠতে হবে, এই সমস্ত জিনিস সে বলছে কি এই সমস্ত জিনিস মূল্যহীন। ফ্লিটিং মানে টেম্পোরারি, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে আমাদের জীবন কি পার্মানেন্ট? কেউ যদি বড় লোক আছে সে কি চিরকাল বড় লোক থাকবে? না তো সে চিরকাল বড় লোক থাকবে, না তো চিরকাল আমি তাকে দেখতে থাকবো। আমরা ক্ষণস্থায়ী মানে কিছুদিনের জন্য এখানে এসেছি, কিছুদিন পর মারাই যাবো। তো বলছি এই জন্য সমস্ত জিনিস কি ক্ষণস্থায়ী। ইলিউজারি মানে মায়াযুক্ত, মানে সব কিছু যেইগুলো দেখতে চাই সব কিছুই মায়া। মায়া মানেও অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্ততে বলছে যে মায়া মানেও ক্ষণস্থায়ীকেই বোঝায়। মানে যা কিছু দেখতেছো, এই যে ফ্যানটাকে দেখতেছো ঘুরতেছে, এটা কি পার্মানেন্ট? না তো এটা একসময় ছিল এটার অস্তিত্ব, আর না তো একসময় এটার অস্তিত্ব থাকবে। তো এটাও তো ক্ষণস্থায়ী জিনিস, এটাকেই বলছে মায়াযুক্ত। আমি কারোর জন্য পাগল হয়ে যাচ্ছি, এটা মায়া না মায়া নয়? কোনো একটা মানুষ যার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, এত পাগল মানে পাগল আমি দেখাচ্ছি, সেও তো টেম্পোরারি, সেও তো কিছুদিন আগে মানে তার অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে, সেও জন্মাইছে কিছু বছর আগে, আবার কিছু বছর পর সে মারাও যাবে, তার অস্তিত্ব আর থাকবে না। তাহলে এই জন্য বলছে এটা অ্যাকচুয়ালি মায়া। সেই জন্য বলছে এই সমস্ত জিনিস কি ক্ষণস্থায়ী, মূল্যহীন, মায়াযুক্ত। আর ডিসেপটিভ কথাটার মানে দেখ এখানে আমি বলে দিচ্ছি যে প্রতারণামূলক, এগুলো সব প্রতারণা দেয়। মানে তোকে একটা প্রতারণামূলক কেন কথাটা বলতে দেখ, দেখ ডিসেপটিভ মানে বলছে যে প্রতারণামূলক। কেন প্রতারণামূলক বলছে? ধর আমি একটা গাড়ির জন্য যে আমাকে মার্সিডিজ কিনতে হবে 1 কোটি টাকা দিয়ে, ঠিক আছে, আমি সেটার জন্য দিন রাত খাটলাম, দিন রাতই করলাম, তারপরে কেনার পরে আমার যে আনন্দটা ছিল সেটা কিন্তু আমি আর কদিন পর থেকেই পাওয়া বন্ধ হয়েছে। তাহলে আসলে ওই যে আমার চাহিদাটা ওটা আমাকে প্রতারণা দিল তো। ফর এক্সাম্পল আমি ভাবতাম যে ওকে আমি বিয়ে করে নিলে আমার জীবনগুলো মানে সুন্দর হয়ে যাবে, কিন্তু বিয়ে করার পরে বুঝতে পারবে যে আসলে সেরকম কিছুই বদলায়নি। কারণ আসল আনন্দ কোনো মানুষের থেকে পাওয়া যায়নি, তোর কাজের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, তুই জীবনে কী কাজ করলি সেটার মধ্যে পাওয়া যায়। তো যখন বিয়ে করে যখন দেখলো যে হচ্ছে যে এটার মধ্যে তো সেরকম কিছুই মজা নেই, আনন্দ নেই, তখন তোর মনে হবে তো যে আমার এই যে চাহিদাটা আমাকে প্রতারণা দিয়েছে। তো সেই জন্য বলছে যে আমাদের এই পৃথিবীতে যত চাহিদা আছে এগুলো মূল্যহীন, ক্ষণস্থায়ী, মায়াময়, মায়াযুক্ত এবং প্রতারণামূলক। মানে এগুলো সব আমাদেরকে কী দেয়? প্রতারণা দেয় একসময়। লাইক আ মিরাজ, একটা মরিচিকার মতো, মরিচিকা আমাদেরকে প্রতারণা দেয়। তো আমরা ভাবি যে ওই দূরে জল আছে, যখন গিয়ে দেখি আর দেখি ওখানে জল নেই। তো মরিচিকা যেরকম আমাদের প্রতারণা দেয় সেরকম এই জিনিসগুলো আমাদেরকে প্রতারণা দেয়। তারপর বলছে ইউ মে বি প্রাউড, তুমি গর্বিত হতে পারো, ওয়াইজ মানে জ্ঞানী হতে পারো, অ্যান্ড ফাইন এবং ভালো থাকতে পারো, সুন্দর হতে পারো, বাট ডেথ উইল ওয়াইভ ইউ অফ দ্য ফেস অফ দি আর্থ। কিন্তু কি বলছে দেখ, তুমি জ্ঞানী হতে পারো, তুমি গর্বিত হতে পারো, তুমি সুন্দর হতে পারো, বাট ডেথ কিন্তু মৃত্যু, উইল ওয়াইভ ইউ অফ মানে তোমাকে পুরো মুছে ফেলবে, দ্য ফেস অফ দ্য আর্থ মানে এই পৃথিবী থেকে, এই পৃথিবীর মুখ থেকে, অ্যাজ দো কথাটার মানে হচ্ছে যেন, ইউ ওয়ার নো মোর দেন মাইস মানে তুমি একটা ইঁদুরের থেকে বেশি কিছু ছিলে না, বারোইং আন্ডার দ্য ফ্লোর যেগুলো গর্ত করতো, বারো কথাটার মানে গর্ত করা, যেই সব ইঁদুরেরা গর্ত করতো, আন্ডার দ্য ফ্লোর মানে মেঝা নিচে। এইটার মানে কি বলতে যাচ্ছি দেখ, যে তুমি অনেক অহংকারী হতে পারো, তুমি অনেক সুন্দর হতে পারো, তুমি অনেক জ্ঞানী হতে পারো, কিন্তু মৃত্যু তোমাকে এই পৃথিবীর মুখ থেকে একদিন মুছে ফেলবে। এই কথাটা তো সত্যি, তো জীবনে কিছু হোক বা নাই হোক একটা জিনিস হবেই হবে, সেটা হচ্ছে যে মৃত্যু। বলছে কোনো জিনিস হোক আর নাই হোক মৃত্যু অনিবার্য। আর যখন মৃত্যু আসবে সমস্ত কিছু মুছে দেবে এই পৃথিবী থেকে, তোমার অহংকার, তোমার গর্ব, তোমার জ্ঞান, তোমার সৌন্দর্যতা সব কিছু মুছে ফেলবে। তো তুমি তখন বুঝতে পারবে যেন তুমি একটা ইঁদুরের থেকে বেশি কিছু ছিলে না। কীরকম ইঁদুর? যেসব ইঁদুরগুলো সাধারণ গর্ত খুলে জীবনযাপন করে,
তুই কখনো ইউনিভার্সের ছবি দেখছো, মানে ইউটিউবে দেখছিস ইউনিভার্স কত বড় হতে পারে? দেখুন, আচ্ছা, ইউনিভার্সের দেখ একটা জাস্ট কল্পনা কর যে আমাদের পৃথিবীতে, আমাদের শুধু সৌরজগতেই কটা পৃথিবী আছে? 9-10টা, ঠিক আছে, 9-10টা গ্রহ আছে। ওরকম আমাদের আকাশগঙ্গা যে গ্যালাক্সি, সেখানে প্রায় কয়েক বিলিয়ন মানে কয়েক 100 কোটি তারা আছে এরকম। আর এই গোটা মহাকাশে, গোটা মহাকাশ মানে গোটা এই মহাবিশ্বে ওরকম প্রায় 2 লক্ষ কোটি আকাশগঙ্গা আছে, গ্যালাক্সি আছে। মানে এত বড় ইউনিভার্সের এই পৃথিবীটা মাত্র ক্ষুদ্র একটা অংশ। তো এত ক্ষুদ্র অংশে আমরা মানুষ নিজেদেরকে অ্যাকচুয়ালি বিরাট বড় ভাবি, হ্যাঁ কি না? কিন্তু আমরা যখন মারা যাব, আমাদের যে মূল্য একটা ইঁদুরের থেকে বেশি কিছু হবে না। এটাই বলতে চাচ্ছি যে একটা ইঁদুর যেরকম মাটি খুঁড়ে খুঁড়ে মারা গেলে তাকে কেউ আর পাতা দেয় না, তার কেউ খুঁজে রাখে, তার কোনো জীবনের মূল্য নেই। তো সেরকমই আমাদের জীবনটাও অতটাই ছোট, কিন্তু আমরা নিজেদেরকে ভাবি যে আমরা অনেক বড়। আমাদের জীবনে কি এমন আছে, আমরা কত এমন বড়? আমরা পৃথিবীর তুলনায় দেখ কতটুকু একটা অংশ। গোটা পৃথিবীটাই একটা ধুলা কণার মতো গোটা মহাবিশ্বের তুলনায়, আর আমরা ওই পৃথিবীর তুলনায় এতটুকু একটা অংশ। তো আমাদের জীবনে ওই ইঁদুরগুলোর তুলনায় বেশি কিছু নয়। তারপর বলছি, যখন তুমি তাহলে মারা যাবে, তোমার এই অহংকার সব মাটিতে মিশে যাবে, তুমি তখন বুঝতে পারবে যে তোমার জীবনটা একটা ওই ইঁদুরের থেকে বেশি কিছু ছিল না। অ্যান্ড ইওর পস্টারিটি মানে উত্তর পুরুষ, মানে তোর ছেলে মেয়ে, তোর নাতিপুতি, সেইটাকে বলে কি পূর্বপুরুষ, বলি উত্তর পুরুষ। অ্যান্ড ইওর পস্টারিটি মানে তোমার উত্তর পুরুষ, ইওর হিস্ট্রি তোমার ইতিহাস, ইওর ইমোরাল জিনিয়াসেস মানে তোমার অমর, ইমোরাল মানে অমর, জিনিয়াসেস মানে প্রতিভাবান ব্যক্তি যেসব জিনিয়াস ব্যক্তি কারা আছে, যেমন বলতে পারি হেরোডেটাস, নাম শুনছো? তারপর তোর কার্ল মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, ঠিক আছে, আইনস্টাইন, তারপর নিউটন, এরা প্রতিভাবান ব্যক্তি এবং এরা অমর। তো সেই জন্য বলছে এখানে যে তোমার উত্তর পুরুষ, তোমার ইতিহাস, তোমার অমর প্রতিভাবান ব্যক্তিরা উইল বার্ন পুড়ে ছাই হয়ে যাবে, অর ফ্রিজ কিংবা জমা হয়ে যাবে, মানে বরফে ঠান্ডা হয়ে জমা হয়ে যাবে। বরফের দেশে গেলে জমা হয়ে যায়। তো এই যে দেখো তো যে পর্বত আরোহীরা অনেকে মারা গিয়ে বরফের নিচে জমা বেঁধে তাদের বডি রয়ে গেছে। সেই জন্য বলছি যে তোমার যে উত্তর পুরুষ, তোমার ইতিহাস মানে তোমার পূর্বপুরুষ বলতে যাচ্ছে, তোমার ইতিহাস মানে তোমার কাজকর্ম বলতে যাচ্ছে, এবং তোমাদের এই যে ইমোরাল জিনিয়াসেস মানে যেগুলো অমর, জিনিয়াস মানে কি প্রতিভাবান ব্যক্তি, উইল বার্ন মানে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে যাবে, অর ফ্রিজ অথবা জমাট হয়ে যাবে, টুগেদার মানে একসাথে, উইথ দ্য আর্থলি গ্লোব মানে এই পার্থিব জগতের সাথে। তুই একটা কথা ভাব, এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই পৃথিবী একদিন ধ্বংসও হবে। তো যখন এই পৃথিবীটা ধ্বংস হবে, তখন এই অমর জিনিয়াস যারা, তাদেরও কোনো চিহ্ন থাকবে, কারণ পৃথিবীটাই ধ্বংস হয়েছে। তো অমর জিনিয়াসকে কেয়ার করবে। এই জন্য বলছে যে সমস্ত কিছুই একদিন ধ্বংস হয়ে মাটিতে মিশে যাবে, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাবে। ইউ হ্যাভ লস্ট ইউর রিজনস তুমি হারিয়ে ফেলেছো তোমার কারণগুলো, অ্যান্ড টেকেন দ্য রং পাথ এবং তুমি নিয়েছো ভুল রাস্তা। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্টে। যে তুমি জীবনে, ইউ হ্যাভ লস্ট ইউর রিজনস মানে তোমার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছো, জীবনে বাঁচার কারণ হারিয়ে ফেলেছো, অ্যান্ড টেকেন দ্য রং পাথ এবং তুমি ভুল রাস্তা বেছে নিয়েছো। এটার মানে কি রে? এটার মানে তো যদি বুঝাতে চাই অনেকক্ষণ টাইম লাগবে, ঠিক আছে, কিন্তু শর্টে বলে দিচ্ছি। দেখ, আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? জীবনটাকে উদ্দেশ্য মানে মিনিংফুল বানানো, অর্থপূর্ণ বানানো। জীবনে এমন আমরা কাজ করবো যেন শান্তিতে বাঁচতে পারি, তাই তো? কিন্তু আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলছি। আমরা ভাবি যে একটা বিয়ে করে নিতে হবে, একটা কাজ পেয়ে যেতে হবে, এভাবেই আমাদের জীবন কীরকম হয়। আমরা পড়াশোনা করি কষ্টে, তারপর কাজকর্ম করি, সেখানেও আমরা সুখ শান্তি পাইনি। যেই কাজে যাই সেখানে বারবার ঘড়ির দিকে তাকাই যে কাজটা থেকে কখন মুক্তি পাবো। দিয়ে সংসার ধর্ম পালন করি, সেখানেও সবসময় চিন্তা ভাবনা, এই ছেলে মেয়ে কী করবে না করবো, সবসময় চিন্তা, সে ঝগড়াঝাঁটি স্বামী স্ত্রীর সাথে। তারপর প্ল্যান হওয়া শুরু করে কি বুড়া বয়সের জন্য টাকা জমাতে হবে, এদিকে লোন, ঘরের লোন, গাড়ির লোন, এইসব মেটাতে যাচ্ছে, আবার বুড়া বয়সের জন্য টাকা জমাতে হচ্ছে। বুড়া হয়ে যাবি, তখন 20 ঘন্টা রোগ চলে আসবে। আলটিমেটলি এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা জীবনে আদৌ কি সুখ পাই? কিন্তু সুখ পাওয়া যেতে পারে কিসের মাধ্যমে? তোরা এপিজে আব্দুল কালামের স্ট্রং রুট যে গল্পটা আছে, ওটাতেও দারুণভাবে বলা আছে যে জীবনে কখন সুখ পাই আমরা? যখন সমস্ত চাহিদাকে দূরে সরিয়ে দিতে পারবো, যখন আমাদের মনে আর কোনো চাহিদা থাকবে না, তখন আমরা জীবনে আসল স্বাধীনতা পাবো বা আসল সুখ পাবো। তো বলছে যে তুমি তোমার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছো। জীবনের আসল উদ্দেশ্য কি? খুশিতে বাঁচা। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি, আমরা ভুল জীবন বেছে নিয়েছি। ভুল জীবন মানে কি? আমরা চাহিদা বেছে নিয়েছি, আমাকে গাড়ি কিনতে হবে, আমাকে বাড়ি কিনতে হবে, আমাকে ওটা করতে হবে, আমাকে অর্থেও বড় হতে হবে। এটা ভুল রাস্তা। তো আমরা জানি যে এখানে আমরা সুখ পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, তবুও আমরা এই রাস্তা ধরেই পড়ে আছি।
তারপরে লাইনে বলছে ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, তুমি সত্যের বদলে মিথ্যাকে বেছে নিয়েছো। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, তুমি মিথ্যাকে বেছে নিয়েছো সত্যর বদলে। সত্য কী রে? সত্য হচ্ছে যে মৃত্যু, ঠিক আছে, সত্য হচ্ছে যে স্বাধীনতা, সত্য, এগুলোই তো সত্য জীবনে। কিন্তু আমরা যখন একটা বাচ্চা, আমি যদি বলি আমি হঠাৎ মরে যেতেই পারি, কালকে আমার অ্যাক্সিডেন্টে মরে যেতে পারে, আমাদেরকে শেখানো হতো না না এরকম বলতে নেই। তার মানে কি? আমাকে সত্য থেকে লুকিয়ে দেওয়া হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে তুই সত্যটা অত সত্যি ভাবিস নি। আমরা সবসময় কল্পনা করি কি আমাদের জীবন পুরো পারফেক্ট হবে, কিন্তু ওটা সত্যি নয়, আমাদের জীবন কখনোই পারফেক্ট সম্ভব নয়। তো সেই জন্য বলছে যে আমরা বেছে নিয়েছি মিথ্যাকে, তার বদলে সত্যির বদলে। যেটা সত্যি, সত্যি কি যে আমরা মানে কিছু বছরের জন্য এই পৃথিবীতে এসেছি, এত হিংসা মারপিট এইসব করে কি হবে? এটাই তো সত্যি, আমরা মারা যাব। তো আমাদেরকে আমাদের মানে যেটা ট্রুথ সেটা কি, যে সুখ শান্তিতে থাকতে হবে, সবাই মিলেমিশে থাকবো, আনন্দে থাকবো, এটাই সত্যি। কিন্তু আমরা ওটাকে ভুলে যাই, আমরা ভাবি কি আমাকে এত জায়গা কিনতে হবে, এত পঞ্চু করতে হবে, ওকে মেরে আমাকে বড় হতে হবে। তো আমরা সত্যির বদলে মিথ্যাকে বেছে নিয়েছি। অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, এবং আমরা কুৎসিতকে বেছে নিয়েছি সৌন্দর্যতার বদলে। হিডিয়াসনেস মানে কুৎসিতকে বেছে নিয়েছি, ফর বিউটি মানে সৌন্দর্যতার বদলে। ফর মানে বলবে বদলে, বা হ্যাঁ বদলে বলবে, যে আমরা সৌন্দর্যতাকে বাদ দিয়ে কুৎসিতকে বেছে নিয়েছি। সৌন্দর্যতা কি? সবাই সুখ শান্তিতে বসবাস করব, কিন্তু আমরা সেটাকে বেছে নিয়েছি, আমরা সবসময় মারপিটি করে চলি, তাই তো? প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা, এমন কি ভাবছো যে হিন্দু মুসলিমের মারপিট আছে? মুসলিমেও তো মারপিট হয়, শিয়া সুন্নির মারপিট হয়, হিন্দু ধর্মেও তো মারপিট হয়, পরস্পরের সাথে জাতি ভেদাভেদ হয়। তো আমরা সবসময় মারপিট করতেই আছি। ইউ উড মার্বেল, মার্বেল মানে জানো পাথর হয় একটা। ইউ উড মার্বেল মানে তুমি স্তম্ভিত হয়ে যাবে। এখানে মার্বেল মানে পাথর বোঝাচ্ছে, মার্বেল মানে এখানে বোঝাচ্ছে স্তম্ভিত হয়ে যাবো, ভার্ব এটা। বলছে ইউ উড মার্বেল, তুমি স্তম্ভিত হয়ে যাবে, ইফ যদি, ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস, ওয়িং কথাটার মানে ঋণী হওয়া বা সম্মুখীন হওয়া, ঠিক আছে? এখানে দাগ যেটা দিয়ে রাখছি ওটা বলবে সম্মুখীন হওয়া। যে ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস মানে তুমি যদি এরকম একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হও, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ইভেন্ট মানে ঘটনা, তাহলে এরকম যদি একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হও, অফ সাম সর্টস মানে এই ধরনের, ফ্রগস অ্যান্ড লিজার্ডস মানে ব্যাং এবং লিজার্ড মানে কি গিরগিটি বা টিকটিকি। বলছে তুমি যদি এরকম একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হও যেখানে ব্যাঙেরা এবং টিকটিকিরা সাডেনলি গ্রিউ অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ মানে হঠাৎ করে বেড়ে উঠেছে কার ওপর? আপেল এবং অরেঞ্জ মানে কি রে? কমলা লেবুর ওপর বেড়ে উঠেছে, অরেঞ্জ ট্রিজ ইনস্টেড অফ ফ্রুইট। বলছে যে আপেল এবং কমলা লেবুর গাছে তোর ফল হওয়ার বদলে, মানে তুই যদি এরকম দেখো যে আপেল এবং কমলা লেবুর গাছে আপেল আর কমলা লেবু হয়নি, সেখানে কি হচ্ছে? ব্যাঙের বাচ্চা জন্মাচ্ছে গাছে আর গিরগিটি জন্মাচ্ছে। তুই এরকম যদি একটা ঘটনার সম্মুখীন হও, আমরা সবাই কি হব? অবাক হয়ে যাবো, তো আমরা সবাই হতভম্ব হয়ে যাবো। এই জন্যই বলছে যে তুমি হতভম্ব হয়ে যাবে, তুমি অবাক হয়ে স্তম্ভিত হয়ে যাবে যদি তুমি এরকম অদ্ভুত একটা ঘটনার সম্মুখীন হও যেখানে গাছে ব্যাঙ এবং গিরগিটি বড় হচ্ছে আপেল এবং কমলা লেবুর বদলে। ইনস্টেড অফ মানে বদলে, ফ্রুইট মানে ফল, যে আপেল এবং কমলা লেবুর বদলে গিরগিটি এবং ব্যাঙ বড় হচ্ছে, এটা দেখে তুমি অবাক হয়ে যাবে। অর ইফ রোজেস বিগান টু স্মেল লাইক আ সোয়েটিং হর্স, এবং তুমি এরকম ঘটনা দেখেও অবাক হয়ে যাবে যদি তুমি দেখো বা তুমি এটা অনুভব করো যে গোলাপ থেকে একটা ঘামযুক্ত হর্স মানে কি ঘোড়া, তাহলে একটা ঘামযুক্ত ঘোড়া গন্ধ বেরাচ্ছে। যে বলছে লয়ার সেই ব্যাংকারকে চিঠিতে বলছে আর কি, যে তুমি যদি এরকম ঘটনা দেখো যে ফল গাছে ব্যাঙ আর টিকটিকি হচ্ছে, তুমি অবাক হবে, হতভম্ব হয়ে যাবে। অথবা তুমি যদি এরকম দেখো যে গোলাপ থেকে একটা ঘোড়াকে ঘাম দিয়ে দিলে যেরকম তার গন্ধ বেরোয় গা থেকে, সেরকম গোলাপের গন্ধ বেরাচ্ছে, তুমি অবাক স্তম্ভিত হয়ে যাবে তো, যে ভূতচুপ চলে এলো নাকি। সো সেরকমই আই মার্বেল, আমি স্তম্ভিত হয়ে যাই, অ্যাট ইউ তোমার দিকে তাকিয়ে, হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ মানে যে হচ্ছে পৃথিবীকে বেছে নেয় স্বর্গের বদলে। কত সুন্দর কথা বলছে দেখছি, যে আমি সেসব মানে তোমরা যদি এরকম অদ্ভুত ঘটনা দেখো তোমরা তো অবাক হয়ে যাবে যে এটা কিভাবে হচ্ছে। তো সেরকমই আমিও হতভম্ব হয়ে যাই তোমাদের মতো মানুষকে দেখে যারা স্বর্গকে ছেড়ে দিয়ে পৃথিবীকে বেছে নেয়। এখানে স্বর্গকে মানে মরে যাওয়ার পর স্বর্গ পাবে এরকম স্বর্গ বলেনি। এখানে স্বর্গ মানে আমার যতটা মনে হচ্ছে এটা বলতে যাচ্ছে যে এটা সুন্দর পৃথিবী যেখানে সবাই মিলেমিশে আছে, কোনো হিংসা নেই, ঠিক আছে? এরকম একটা সুন্দর পৃথিবী যেখানে সবাই সবাইকে সাহায্য করে, এইটাকেই তো স্বর্গ বলে। কোনো হিংসা নেই কোনো মানুষের মধ্যে, এটাকেই স্বর্গ। আর পৃথিবী আমরা কোনটাকে বলি? যেটা এখন আমরা আছি, চারিদিকে হিংসা মারপিট, এটা
আর স্বর্গ মানে বললাম যে মরে যাওয়ার পরে স্বর্গ নয়, এখানে স্বর্গ মানে বলতে যাচ্ছে যে একটা সুন্দর পৃথিবী যেখানে সবাই মিলেমিশে থাকবে হিংসা ছাড়াই। তাহলে বলছে আমিও তোমাদেরকে দেখে অবাক হয়ে যাই, হতভম্ব হয়ে যাই যখন আমি এটা দেখি যে তোমরা স্বর্গকে ছেড়ে দিয়ে পৃথিবীকে গ্রহণ করেছো। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাদেরকে বুঝতে চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই। দেখ বলছে টু প্রুভ মানে প্রমাণ করতে, টু ইউ মানে তোমার কাছে, ইন অ্যাকশন মানে কাজেই। এরকম অনেক লোক থাকে তো যারা জ্ঞান দেয় কিন্তু নিজের কাজে করেন। এই যে অষ্টম প্রহরে জানো তো, আমাদের অষ্টম প্রহরে এসে এরকম জ্ঞান দেয় আমাদের সবার টাকা পয়সা ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে, টাকা পয়সা বাবা মাকে খুব যত্ন করা উচিত, ঠিক আছে, কিন্তু নিজেরা বাড়িতে গিয়ে মা বাপকে ঝাঁটা মারতেছে। হ্যাঁ, কীর্তন করে পয়সা কামাচ্ছে। এই দেশে কিছু বাবা আছে জানো তো, বলে পয়সার মায়া কি জিনিস, এইদিকে হাতে আইফোন নিয়ে ঘুরতেছে, ঠিক আছে, আর সব ব্র্যান্ডেড কাপড় পরে ঘুরতেছে, প্রাইভেট প্লেনে ঘুরতেছে, যেমন সব বাগেশ্বর ধাম আছে এটা, ঠিক আছে, তোরা চিনো তো বাগেশ্বর ধামকে চিনো তো? এই ধরনের বাবাকে বলতেছে, দেখ ওই চুপ, বলছে সে এই ধরনের লোক নয় যে সে এতক্ষণ ধরে জ্ঞান দিল যে আমি এসব পার্থিব জগৎকে ঘৃণা করি, এসব মায়াকে ঘৃণা করি। তো তারপর সে বলছে আমি যে ঘৃণা করি এটা কাজে পুরো প্রমাণ করে দেখাতে চাই আমি। কীরকম? ইন অ্যাকশন মানে কাজেই আমি তোমার সামনে প্রমাণ করে দেখাবো। হাউ আই ডেসপাইজ মানে কতটা আমি ঘৃণা করি, অল দ্যাট এই সমস্ত কিছু, ইউ লিভ বাই যেগুলোকে নিয়ে তোমরা বেঁচে থাকো। আই রিনাউন্স কথাটার মানে হচ্ছে ত্যাগ করে দেওয়া। দ্য 2 মিলিয়নস মানে এই 2 মিলিয়ন টাকা, অফ হুইচ যেটার জন্য আই ওয়ান্স ড্রিমড মানে যেটার ব্যাপারে আমি একসময় স্বপ্ন দেখেছিলাম, অ্যাজ অফ প্যারাডাইস মানে স্বর্গের মতো করে। মানে আমি যেটা ভাবতাম যে 2 মিলিয়ন টাকা আমার কাছে কি স্বর্গ, তো প্যারাডাইস মানে স্বর্গ বলবো। তাহলে যেই 2 মিলিয়ন টাকা একসময় আমার কাছে স্বর্গ ছিল, আমি এখন সেটাকে কি করলাম? রিনাউন্স করলাম। রিনাউন্স মানে ত্যাগ করে দিলাম, ঠিক আছে। আমি সেই 2 মিলিয়ন টাকা আমি এখন কি করলাম? ত্যাগ করে দিলাম। কেন সে ত্যাগ করে দেবে? কারণ সে ওই ব্যাংকারের কাছে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চায় যে সে কতটা ঘৃণা করে এইসব পার্থিব জিনিসকে, এইসব মায়া, টাকা পয়সা, ঘর বাড়ি, এসবকে কতটা ঘৃণা করে। সে যদি টাকাটা নিয়ে নেয় তাহলে কি তার এই জ্ঞানটা আমরা শুনবো? তাহলে বলবো কি লোককে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে টাকা পয়সায় মায়া নেই, মানে টাকা পয়সা সব মায়া, এত কিছু নেই, আর নিজের টাকার লোভ ছাড়তে পারে, এটাই বলবো। তো সে এটা প্রমাণ করার জন্য যে সত্যি টাকা পয়সার মায়া সে ছেড়ে ফেলেছে এত জ্ঞানের পর, সে এটা প্রমাণ করার জন্য কী করলো? যে সে বলতেছে যে যেই 2 মিলিয়ন টাকা আমার জন্য একসময় স্বর্গ ছিল, সেই 2 মিলিয়ন আমি কি করলাম? রিনাউন্স করে দিলাম, মানে আমি ত্যাগ করে দিলাম। অ্যান্ড হুইচ নাও আই ডেসপাইট এবং যেটা আমি এখন কি করি? ঘৃণা করি। মানে যেই 2 মিলিয়ন টাকা একসময় আমার কাছে স্বর্গ ছিল, সেটা আমি এখন কি করি? ঘৃণা করি। মানে সে টাকা পয়সা এখন আর পছন্দ করেন। টু ডেপ্রাইভ মাইসেলফ, ডেপ্রাইভ কথাটার মানে হচ্ছে বঞ্চিত করা। টু ডেপ্রাইভ মাইসেলফ মানে নিজেকে বঞ্চিত করতে, অফ দ্য রাইট টু মানি মানে এই টাকার অধিকার থেকে, রাইট মানে অধিকার, তাহলে এই যে টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে, আই শ্যাল গো আউট আমি বেরিয়ে যাব। গো আউট মানে বাইরে বেরিয়ে যাওয়া। ফ্রম হেয়ার মানে এখান থেকে, 5 আওয়ার্স মানে 5 ঘন্টা, বিফোর মানে আগেই, দ্য টাইম মানে সময়, তার সময় কটা? বেরোনোর 12টা। কিন্তু সে বলছে আমি নিজেকে এই টাকাটা থেকে বঞ্চিত করতে চাই, এবং সেই টাকা থেকে বঞ্চিত করতে আমি নিজেকে 5 ঘন্টা আগেই বের করে নিয়ে নেব। মানে 5 ঘন্টা আগেই আমি কি করব? ওই ঘর থেকে বেরিয়ে যাব ওই সময়ের, মানে 12টার 5 ঘন্টা আগে, মানে কটার সময়? 7টার সময়। 7টার সময় ওই রুম থেকে সে বেরিয়ে পালিয়ে যাবে। ফিক্সড, দ্য টাইম ফিক্সড মানে টাইম ফিক্সড কটাই ছিল? 12টা। তাহলে সে 7টার সময় মানে 5 ঘন্টা আগে ওই রুম থেকে বেরিয়ে চলে যাবে। অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট এবং এইভাবে আমি ভেঙে দেবো, ব্রেক মানে ভেঙে দেওয়া, দ্য কম্প্যাক্ট, কম্প্যাক্ট মানে চুক্তিটা। তাদের চুক্তি কী ছিল? পুরো 12টার সময় বেরাবে, এবং পড়ছিলাম আমরা যে 12টা যদি 2 মিনিট আগেও বেরিয়ে যায় তাহলে সেই ব্যাংকার আর বাধ্য থাকবে না তাকে টাকা দিতে। তাহলে সে যদি 5 ঘন্টা আগে বেরিয়ে যায় তাহলে তাদের চুক্তিটা ভেঙে যাবে। তো তাহলে সে কী বলতেছে যে আমি নিজেকে এই টাকাটা থেকে বঞ্চিত করতে এই রুম থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, এই চুক্তিটা ভাঙতে। ওয়েন দ্য ব্যাংকার হ্যাড রেড দিস যখন ব্যাংকার এটা পড়েছিল, হি লেড দ্য পেজ, লে কথাটার মানে হচ্ছে রেখে দেওয়া, LAY ভিওয়ার, লেড মানে রেখে দিয়েছিল, দ্য পেজ মানে ওই পেজটাকে বা পৃষ্ঠাটাকে, অন দ্য টেবিল। এতক্ষণ যত জ্ঞান ট্যান ছিল এগুলো কিসে লেখা ছিল? ওই চিঠিতে লেখা ছিল। তো এই এত কিছু চিঠিতে পড়ার পর দ্য ব্যাংকার হ্যাড রেড অল দিস মানে এগুলো সব পড়েছিল, অ্যান্ড রেড এবং পড়েছিল, এই রেখে দিয়েছিল, দ্য পেজ মানে ওই পৃষ্ঠা থেকে, অন দ্য টেবিল ওই টেবিলের ওপরে, কিস্ট মানে কি? চুম্বন করেছিল, দ্য স্ট্রেঞ্জ ম্যান ওই অচেনা মানুষটিকে। স্ট্রেঞ্জ মানে কি? অচেনা, ঠিক আছে, অচেনা মানুষটিকে। আচ্ছা, ওই মানুষটা ব্যাংকারের অচেনা না? অচেনা নয়, কী করে অচেনা হবে? তাকে তো সে 15 বছর আগে থেকেই ছিল। কিন্তু এখানে বলছে স্ট্রেঞ্জ ম্যান,
অচেনা মানুষ। কেন বলছে? কারণ সে 15 বছর আগে যে মানুষটাকে দেখেছিল, এখন কি সে আর সে আছে? এখন বদলে গেছে তো। সেই জন্য বলছে যে সে ওই অচেনা ব্যক্তির মাথায় চুম খেয়েছিল বা কিস করেছিল, অন দ্য হেড মানে মাথায়, অন দ্য হেড মানে মাথার উপর। অ্যান্ড ওয়েন্ট আউট, গো আউট মানে বাইরে বেরিয়ে যাওয়া, ওয়েন্ট আউট মানে বাইরে বেরিয়ে গিয়েছিল দ্য লজ, ওই লজের। উইপিং মানে কেঁদে কেঁদে, মানে সে এবার কেঁদে কেঁদে ওই রুমের বাইরে বেরিয়ে চলে গেছিল। কেন কাঁদছিল? হ্যাঁ দেখ, চিঠি পড়ে সে কাঁদছিল এটা তো ঠিক কথা, কিন্তু চিঠি পড়ার পর সে কাঁদতেছে কেন? সে অ্যাকচুয়ালি নিজেকে রিগ্রেট ফিল করতেছে যে আমি এইরকম একটা মানুষকে মারতে গেছিলাম, যেই মানুষটা একটা মানে এত জ্ঞানী মানুষ হয়ে গেছে, তাকে আমি মারতে যাচ্ছিলাম। আর আমি হচ্ছে যে টাকার লোভ ছাড়তে পারিনি, সে আমার টাকা লোভ ছেড়ে দিয়ে আমার মানে এই চুক্তিটাই ভঙ্গ করে চলে গেল, তাই তো? আর আমি টাকার লোভটা না ছাড়তে পেরে আমি তাকে খুন করতে আসিনি, তাই তো? সে এই কথাটা ভেবে তার নিজের মধ্যে গিল্টি ফিল হচ্ছে, পাপি বোধ হচ্ছে আর কি, সেই জন্য কাঁদতেছে। অ্যাট নো আদার টাইম, অন্য কোনো সময় নয়, ইভেন ওয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, এমনকি স্টক এক্সচেঞ্জের সময় যখন তার প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল, হি ফেল্ট সো গ্রেট কন্টেম্পট ফর হিমসেলফ। কন্টেম্পট কথাটার মানে হচ্ছে যে অবমাননা, কন্টেম্পট অফ কোর্ট। কোর্ট হচ্ছে যে বলে যে তোকে তার কোর্ট থেকে একটা অর্ডার দিয়েছে, তুই সেটা পালন করবি, কোর্ট থেকে তোকে ডাকছে এত তারিখে, তুই যাওনি, তোকে কি বলবে? কন্টেম্পট অফ কোর্ট। মানে কন্টেম্পটের বাংলা কি? অবমাননা, ঠিক আছে? বা অবজ্ঞা করা বা ঘৃণা করা, কন্টেম্পট মানে। তাহলে বলছে হ্যাড হি ফেল সো গ্রেট আ কন্টেম্পট ফর হিমসেলফ, বলছে এতটা অবমাননা, এতটা ঘৃণা সে নিজেকে আগে কখনো করেনি, এমনকি যখন সে প্রচুর পরিমাণে লসে চলছিল তার স্টক এক্সচেঞ্জে, সে শেয়ার মার্কেটে টাকা খাটাতো, প্রচুর পরিমাণে লস খেয়ে তো সে তার আজকে ভিখারি অবস্থা হয়েছে। তো বলতে চাই সে যখন এমনকি তার স্টক এক্সচেঞ্জে প্রচুর তার লস হয়ে গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সে তখনও নিজেকে এতটা ঘৃণা করেনি এখন যতটা সে নিজেকে ঘৃণা করতেছে। মানে বুঝতে পারছো? সে ওই লোকটাকে মারতে গেছিল, তো সে তার মধ্যে ঘৃণা ঘৃণা হচ্ছে ফিলিংস আসতেছে, নিজেকে ঘৃণা করতেছে। তো বলতেছে সে যখন নিজে এত টাকা হেরে গেছে জুয়াতে, তখনও সে নিজেকে এতটা ঘৃণা করেনি যতটা ঘৃণা এখন সে নিজেকে করতেছে। when he got home, যখন সে তার বাড়ি পৌঁছেছিল, he lay on his bed, সে শুয়ে পড়েছিল, লে মানে শুয়ে থাকা আর কি, সে শুয়েছিল on his bed তার বিছানাতে, but his tears কিন্তু তার চোখের জল, and emotion এবং ইমোশন কথাটা মানে কি বলবো? his tears মানে তার চোখের জল, and ইমোশন মানে অনুভূতি, ঠিক আছে? আবেগ। দেখ, ইমোশন মানে অনুভূতি না, আবেগ বলি। বলছে ওয়েন হি গট হোম, যখন সে ঘরে পৌঁছেছিল বিছানায় শুয়ে পড়েছিল, বাট হিজ টিয়ার্স কিন্তু তার চোখের জল, অ্যান্ড ইমোশন এবং আবেগ, কেপ্ট হিম ফর আওয়ার্স মানে ধরে রেখেছিল ঘন্টার পর ঘন্টা, ফ্রম স্লিপিং মানে ঘুম থেকে। মানে বলতে আছে তার চোখের জল এবং তার এই যে আবেগ তাকে ঘুম থেকে দূরে রেখেছিল ঘন্টার পর ঘন্টা, মানে সে ঘুমাতেই পারেনি, হয়তো টেনশনে বা মানে যখন আমরা নিজেকে প্রচুর দোষী ফিল করি, যেমন তোদের রেজাল্টের পর ঘুম ধরছিল, শান্তিতে ঘুমাইছিল। যাই হোক, দেখ বলছে যে ঘন্টার পর ঘন্টা সে ওখানে মানে জেগেছিল, সে ঘুম থেকে ঘুমাতে পারেনি, কিসের জন্য? তার চোখের জল এবং আবেগের জন্য। সে বিছানাতে শুয়ে পড়েছিল সেরকম। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ওয়াচম্যান মানে ওই যে ওয়াচম্যানের বাংলা গিরে, দেখ বলছে যে নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে, দ্য ওয়াচম্যান মানে সেই দারোয়ানটি, র্যান মানে দৌড়ে গিয়েছিল, রান মানে দৌড়ানো, তো র্যান মানে দৌড়ে গিয়েছিল, ইন মানে ভেতরে, র্যান ইন মানে ভেতরে ঢুকেছিল দৌড়ে, উইথ পেল ফেসেস মানে বিবর্ণ মুখ নিয়ে, অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বলেছিল, দে হ্যাড সিন যে তারা দেখেছিল, সি মানে দেখা, সিন মানে ভিত্রি, এটা পাস্ট পারফেক্টে আছে, যে তারা দেখেছিল, দ্য ম্যান ওই লোকটিকে, হু লিভড ইন দ্য লজ, হু মানে যে, লিভড মানে বসবাস করেছিল, ইন দ্য লজ মানে ওই লজে, ক্লাইম্বড আউট, ক্লাইম্ব মানে চড়া, আউট মানে বাইরে বেরিয়ে যাওয়া, ক্লাইম্ব ডাউন মানে চড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল, অফ দ্য উইন্ডো মানে জানালা দিয়ে, ইনটু দ্য গার্ডেন মানে বাগানে। মানে সেই যে দারোয়ানটি দৌড়ে দৌড়ে গিয়ে ব্যাংকারকে কি বলছে যে আমরা সবাই দেখেছি ওই লোকটা জানালা দিয়ে চড়ে উঠে বাইরে বেরিয়ে ওই বাগানে চলে গেছে। গো টু দ্য গেট এবং তারপরে গেটে চলে গেছিল, দরজাতে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার এবং অদৃশ্য হয়ে গেছে। কে কাকে বললো এটা? দারোয়ান বললো ব্যাংকারকে। ব্যাংকার কি হঠাৎ করে অবাক হয়ে যাবে? অবাক হবে কি? কেন? কারণ সে আগে থেকেই তো জানে যে সে পালিয়ে যাবে বলে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স মানে ব্যাংকার তবুও একবার লোককে দেখানোর জন্য ওখানে গিয়েছিল, উইথ দ্য সার্ভেন্টস মানে চাকর বাকরের সাথে,
সার্ভেন্ট মানে চাকর, সার্ভেন্টস মানে চাকর বাকরের সাথে ওই ব্যাংকার একবার ওখানে গিয়েছিল টু দ্য লজ, ওই লজে, অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ দ্য প্রিজনার, এবং সে শিওর মানে নিশ্চিত হতে গিয়েছিল দ্য ফ্লাইট মানে পলায়ন অফ দ্য প্রিজনার মানে ওই বন্দির। মানে সে কেন গেছে ওখানে বুঝতে পারছো তো, সে ওখানে ঠিকঠাক দেখতে গেছে যে সত্যি এরা ভুলভাল লেখেনি তো, যদি থেকে যায় আমাকে দিতে হবে আবার টাকা। তো সে নিজে একবার নিশ্চিত হওয়ার জন্য সার্ভেন্ট বা চাকরদের সাথে ওখানে একবার গেল যে সত্যি কি ওটা মানে সত্যি গেছে তো, ওটা পুরো নিশ্চিত হতে, যে মেড শিওর মানে সে পুরো নিশ্চিত হতে চাচ্ছিল যে সত্যি পালিয়ে গেছে না। টু অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি রে? এড়িয়ে চলা। টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতে বা এড়াতে। অ্যারাউজিং, অ্যারাউজ কথাটার মানে হচ্ছে যে জাগানো বা সক্রিয় হওয়া। দ্য অ্যারাউজিং মানে অ্যারাউজিং আননেসেসারি টক্স মানে অপ্রয়োজনীয় যে কথাগুলো এড়াতে। অপ্রয়োজনীয় অনেক রকম কথা উঠতেই পারে তো, যে ওই ব্যাংকটা তাকে ছেড়ে দিয়েছিল প্রাণে মারা, এরকম কথা উঠতেই পারে, সেই জন্য সে পালিয়ে গিয়েছিল। তো এইরকম অপ্রয়োজনীয় কথাগুলো এড়াতে হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং, সে ওই যে লেখাটা টেবিল থেকে নিয়েছিল। পরে তো লোক কথা বলতেই পারে যে তুই তাকে মেরে দিয়েছ, হ্যাঁ, বা তুই তাকে ভয় দেখাইছো প্রাণের, সে ওই জন্য ভয়ে পালিয়ে গেছে। এতদিন তুই চুক্তি করেছিল, তুই তাকে টাকা দিস না, তুই ভুল মানে তার সাথে প্রতারণা করছিস, এরকম কথা উঠতেই পারে। তো সেই জন্য বলছে টু অ্যাভয়েড দ্য অ্যারাইজিং আননেসেসারি টক্স, এরকম অপ্রয়োজনীয় কথাবার্তা এড়াতে হি টুক ফ্রম দ্য টেবিল, সে নিয়েছিল ওই টেবিল থেকে দ্য রাইটিং ওই লেখাটি, ইন হুইচ মানে যেটাতে দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড। রিনাউন্স কথাটার মানে হচ্ছে যে বলা আর কি, উল্লেখ করা। রিনাউন্স মানে এখানে লেখা নেই, রিনাউন্স মানে উল্লেখ করা, ঠিক আছে। যেখানে ওই 2 মিলিয়ন টাকার উল্লেখ করা ছিল, সেই রাইটিংটা নিয়ে ওই ব্যাংকার কি করলো, বেরিয়ে গেল। অ্যান্ড ওয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছেছিল, লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ সেফ। আগের দিন ভিডিওটা দেখেছিল, সে ফায়ার প্রুফ মানে যেখানে আগুন জ্বলবে না, মানে আগুন যেতে পারবে না, সেরকম একটা সেফ মানে কি সিন্ধুক, সেরকম সিন্ধুক থেকে চাবিটা নিয়েছিল তো ওই দরজা, সেই ফায়ার প্রুফ সেফ মানে ওই অদাহ্য যে সিন্ধুক ছিল সেখানে গিয়ে কি করলো, ওই যে চিঠিটাকে লক করে রেখে দিল। কেন চিঠিটা লক করে রাখলে বুঝতে পারছো তো, পরে যদি তাকে এসে কেউ বলে তখন সে ওই চিঠিটা রেখে দিবে যে দেখ, চিঠিটা সে নিজেই নিজের ইচ্ছাতে পালিয়ে গেছে, আমি তাকে কোনো ফায়দা নাই।